This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি 9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং এ আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে লিমা রয়েছে। লিমা, আজকে আমরা জানি যে বাংলার এসআইআর এর রাজনৈতিক ভরকেন্দ্র ছিল দিল্লি, তবে সবার আগে নজর কাড়ল কোন জায়গা? মালদা। এসআইআর এর হিয়ারিং এ কারা আগে ঢুকবে তা নিয়ে সংঘর্ষ বাঁধল কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। পুলিশ ছিল, তবে সাধারণ মানুষের চোখে তারা নিষ্ক্রিয় ভূমিকায় ছিল। তুলকালামের মধ্যে অসুস্থ হয়ে পড়েন অনেকে। দিনের শেষে শাসক বিরোধী তরজায় সরগরম হয়ে উঠল মহানন্দার পাড়। एटीट्यूड लेके बात करते हैं जैसे उन्होंने जमींदार हैं और हम लोग सब नकर हैं। बंगाल इज बीन टारगेटेड। এসআইআর ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে চরম সংঘাতের রাস্তায় হাঁটলেন মুখ্যমন্ত্রী। আর সেদিনই এই ইস্যুতে কংগ্রেস তৃণমূলে তুলকালাম হয়ে গেল মালদায়। মারধর, হাতাহাতি, বেধড়ক মার খেলেন কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য। মালদা জেলা স্কুলে এসআইআর শুনানি ক্যাম্প বদলে গেল যুদ্ধক্ষেত্রে। উত্তেজনা রয়েছে চারিদিকে এবং জোর করে গেট খুলে ঢোকার চেষ্টা করা হচ্ছে এবং অদ্ভুত ব্যাপার যে এইখানে নিয়মিত ছোট বড় কিন্তু সংঘাত লেগেই থাকছে। নির্বাচন কমিশন যেই করেছে আইডিওলজি দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ হয়রান। সে যার সঙ্গে আমাদের হাতাহাতি বা ঝামেলা হলো তারাও তো ভুক্তভোগী। এসআইআর এর শুনানিতে ধুন্ধুমার বাঁধল, কিন্তু কোথায় গেল পুলিশ? পুলিশের সামনেই এই গোলমালগুলো শুরু হয়। পরিস্থিতি খুবই বাজে, এখানে কোনো সিস্টেমে কোনো কাজ হচ্ছে না। পুলিশ কি আছে, কোনো কাজ দিচ্ছে? কোনো সহায়তা করছে না। কেন ব্যারিকেড দিয়ে কেন লাইন করানো হলো না? একে তো এসআইআর এর টেনশন, তার উপর এমন সংঘর্ষ যেসব দেখে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ভালোভাবে লাইন অনুযায়ী হবে তাহলে তো ঠিক হবে। অনেক মহিলা অসুস্থ হচ্ছে। মালদা জেলা স্কুলে এসআইআর এর শুনানি ঘিরে যা ঘটলো তা নিয়ে তুমুল রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে ভোটের বাজারে। এসআইআর এর নাম করে ভোটার লিস্ট থেকে ভোট কাটার জন্য, চক্রান্ত করার জন্য এইভাবে মানুষকে হয়রানি করছে। বিএলও থেকে যে অফিসারগুলো আছেন তারা সব স্টেট গভর্নমেন্টের আন্ডারে। যে অফিসাররা আছেন তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী। তারা সেই কাজটা করছেন না। তুমুল সংঘাতের মধ্যেই মালদার চাঁচলের 146 নম্বরের বুথ লেভেল অফিসার চন্দন সাহা তৃণমূল যোগের অভিযোগ সামনে এসেছে। বিজেপির দাবি ওই ব্যক্তি তৃণমূলের সাধারণ সম্পাদক পদে আছেন। এই নিয়ে পক্ষপাতিত্ব, বিধিভঙ্গের অভিযোগে কমিশনের নালিশ ঠুকেছে বিজেপি। বিএলওর দাবি দায়িত্ব পাওয়ার পর তৃণমূলের কোনো কর্মসূচিতে যাননি, কিন্তু ভোটের বাজারে সেই কথাতেই রাজনীতির ঘূর্ণি। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি 9 বাংলা। বাংলা প্রশ্ন কেমন হয় এই চিন্তায় যখন কারো কারো বুক দূরে দূরে, তখন সেই ভয় অন্য কারণে বদলে গেল আতঙ্কে। মাধ্যমিক শুরুর মুখে পরীক্ষা কেন্দ্রে বিস্ফোরণ। প্রথম দিনেই অঘটন কোচবিহারের তুফানগঞ্জে। স্কুলে তখন পরীক্ষা তোড়জোড়। এদিকে মাঠে আনা হয়েছে জ্বলন্ত সিলিন্ডার। কৌতূহলীদের উকিঝুঁকি, কি হয় ভাব। তখনই বিকট শব্দে বিস্ফোরণ। আতঙ্কে শুরু হয়ে যায় ছুটোছুটি। মাধ্যমিকের পরীক্ষার মুখে স্কুলে বিস্ফোরণ। কোচবিহারের তুফানগঞ্জে নাককাটিঘাট স্কুলে চেপে বসে আতঙ্ক। পরীক্ষা শুরুর ঠিক আগেই স্কুলের ক্যান্টিনে তখন সিলিন্ডারে আগুন লাগে। পুলিশ কর্মীরা কোনো রকমে জ্বলন্ত সিলিন্ডার বের করে আনেন স্কুলের মাঠে। দমকল আসার আগেই বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয়। একটা সিলিন্ডারে আগুন ধরেছিল, তারপরে ওরা একটু বিস্ফোরক হয়ে গেল সিলিন্ডারটা। যখন বিস্ফোরণ তখন দুটি স্কুলের 200-রও উপর পরীক্ষার্থী বসে পরীক্ষা কেন্দ্রে। আতঙ্কে পরীক্ষার্থীরা হল ছেড়ে স্কুলের মাঠে বেরিয়ে আসে। পরীক্ষা শুরুর আগেই হয়েছিল, ওটাতে কারো কোনো অসুবিধা হয়নি। স্টুডেন্ট তখন ছিল না মাঠে এবং পরীক্ষা শুরুও হয়নি, কোনো রকম কোনো ক্ষতি হয়নি। পরীক্ষা শেষ পর্যন্ত নির্বিঘ্নেই কেটেছে, কিন্তু দিনের শেষে সিলেবাসের বাইরের বিষয়ে আলোচনার বিষয় হয়ে রইল তুফানগঞ্জে। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, টিভি 9 বাংলা। বাংলায় প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়। কিন্তু বাংলায় এমন কিছু এলাকা আছে যেখানে বাঘের থেকেও বেশি ভয় হাতি নিয়ে। কিন্তু যেখানে হাতি আছে সেখানেও তো মাধ্যমিক হয়।
হাতির হাত থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের রক্ষা করতে উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় জঙ্গলে নেমেছে বন দপ্তর। পাতা ঝরার মরশুম, জঙ্গলে সেই শব্দ এখনই বেশ টের পাওয়া যায়। আরও একটা শব্দ জঙ্গলের আশেপাশের মানুষের মনে আতঙ্ক ডেকে আনে, সেটা হাতির হুঙ্কার। বাঁকুড়ার কালপাইনি গ্রাম, চারিদিকে জঙ্গল, সেখানেই আছে 12টি হাতির একটি দল। এদিকে গ্রামে একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী। জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে তাদের কার্যত আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। দীর্ঘ 3 কিলোমিটার জঙ্গল পথ পাড়ি দিয়ে তারা কিভাবে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে, তারা কিভাবে পরীক্ষা দেওয়ার পরে তারা কিভাবে বাড়িতে ফিরে আসবে নিরাপদে, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। প্রতিবার পরীক্ষার্থীদের জন্য বন দফতরের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা হয়, যাতে হাতির ভয় পাশে সরিয়ে শান্তিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন পরীক্ষার্থীরা। কিন্তু কালপাইনি গ্রামের পরীক্ষার্থীরা এবার গাড়ি পেল না। বন দপ্তর থেকে কোনো দায়িত্ব দেয় না, গাড়ি দেয় না। আর বছর দিয়েছিল, এবছর দেয় না। কোনো রাস্তায় যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে? কিসের দুর্ঘটনা ভাই? হাতির এলাকা। নিজেদের উদ্যোগেই বেরিয়ে পড়ে ছাত্রছাত্রীরা। খবর পৌঁছয় বড়জোড়ার বিধায়কের কাছে। কি যুক্তি তাঁর? হতে পারে, কিন্তু আমাদের গাড়ি চারদিকে লেগেছে। যদি আপনি ছবি নেন, ছবি একটু পরে আপনাকে আমি দিয়ে দেবো। সব জায়গায় গাড়ি সরকারিভাবে ব্যবস্থা সম্পূর্ণ কিন্তু করে ফেলেছে। বাঁকুড়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার একটা বড় অংশেও হাতিদের অবাধ বিচরণ। সেখানে পরীক্ষার্থীদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। হুটার বাজিয়ে ছুটছে ঐরাবত ভ্যান। পরীক্ষা কেন্দ্রের সামনেও তার উপস্থিতি। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে ঠিক ঐরাবত গাড়িকে সাথে নিয়েই হাতি উপদ্রুত এলাকায় এভাবেই রাস্তায় যাতায়াত করছে পরীক্ষার্থীরা। সামনে রয়েছে ঐরাবত গাড়ি এবং ফরেস্টের লোকজন। প্রায় কয়েকশো ফরেস্টের কর্মী, বন দপ্তরের কর্মীদেরকে জঙ্গলের বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে। জল জঙ্গলে ঘেরা ডুয়ার্সেও সকাল থেকেই যুদ্ধকালীন পরিস্থিতি। জঙ্গলে ঘেরা গ্রামগুলির পরীক্ষার্থীদের জন্য ছোট বড় গাড়ির ব্যবস্থা। মুখে চওড়া হাসি নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলো ছাত্রছাত্রীরা। আমাদের এখানে টোটাল আমার এরিয়াতে 28 to 30 এরকম একটা স্টুডেন্ট আছে, যাদেরকে আমরা 3টে গাড়িতে করে আমরা পৌঁছতে দিচ্ছি। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ জঙ্গলে যান হাতি দেখতে। কিন্তু যারা রোজ হাতির সঙ্গে ঘর করেন তারা জানেন, হাতি একবার পথ আটকে দাঁড়ালে পরীক্ষাটা জীবনের। হীরক মুখোপাধ্যায়, দেবব্রত সরকার ও রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। এসআইআর আবহে কেন্দ্র রাজ্য সংঘাত আরো তুঙ্গে। এবার বঙ্গভবনের নিরাপত্তায় বাংলার পুলিশ। কথা বলবো দীক্ষা ভূঁইয়ার সঙ্গে। দীক্ষা, এটা কি আজকে যে ঘটনা ঘটলো তার ভিত্তিতে? একদমই, দেখো আজকে আমরা জানি যে সকালবেলাতে বঙ্গভবনে দিল্লি পুলিশ পৌঁছে গিয়েছিল এবং এখান থেকে যারা এসআইআর, তৃণমূল কংগ্রেস যে বারবার অভিযোগ করছিল যে এসআইআর আতঙ্কে অনেক পরিবারের সদস্যরা মারা গিয়েছেন এবং বিএলওরা মারা গিয়েছেন, তাদের সদস্যদের একটা টিম গিয়েছেন দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাদের আজকে আমরা দেখেছি জ্ঞানেশ কুমার চাকরি নিয়মিত কমিশনের সঙ্গে দেখা করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা সেখানে বঙ্গভবনে উঠেছিলেন এবং মুখ্যমন্ত্রীর হ্যানি রোডে সেখানে ফেরছেন। হঠাৎ মুখ্যমন্ত্রীর কাছে খবর যায় যে বঙ্গভবনে যারা রয়েছেন সেইখানে দিল্লি পুলিশ এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং ভেতরে আটকে রেখেছে, তাদের বাইরে বেরোতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী সেখানে যান এবং রীতিমতন একটা বিতর্কের জায়গা তৈরি হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি পুলিশের বচসা আমরা দেখতে পাই ক্যামেরায়, সেই ছবি আমরা দেখতে পেয়েছি এবং তারপরেই আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বঙ্গভবনের ভেতরের যে নিরাপত্তা সেখানে যাতে কেউ যে দিল্লি পুলিশ ঢুকে কিছু না করতে পারে, সেই জন্য ডিজিপিকে বলেন বাংলার থেকে পুলিশ নিয়ে যেতে এবং 22 জনের একটি টিম ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। আজকে মাঝরাতে তারা দিল্লিতে পৌঁছে যাবে এবং বঙ্গভবনের ভিতরে যাতে দিল্লি পুলিশ ঢুকে যারা এসআইআর আতঙ্কে যাদের পরিবারগুলি রয়ে গেছে তাদের যেন কোনো রকম বাধা প্রদান করতে না পারে বা কোনো রকম কিছু না করতে পারে, সেই জন্যই এই 22 জনের বিশেষ দলকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। নজর থাকবে দীক্ষা, ধন্যবাদ। পুরো ভোট ছিল কিন্তু তখনও দাবি মেটেনি। এখন ধূপগুড়িতে প্রশাসক পুরসভা চালাচ্ছে, এখনো কেউই ঘুরে তাকাচ্ছেন না। 12 বছর ধরে 300 মিটার রাস্তার জন্য জনতা বারবার বলে যাচ্ছে, কিন্তু শুনছে কি? বেশ ঝাঁচকচকে একটি পুরসভা অফিস আছে, কিন্তু এই অফিসটা ধূপগুড়ির সাধারণ মানুষের কোনো কাজে লাগে কি? পুরসভাকে পরিষেবার জন্য ট্যাক্স দেন, কিন্তু পরিষেবার নামে মানুষ পান শুধুই প্রতিশ্রুতি।
স্থানীয়দের পথের দাবিটা 12 বছরের, কিন্তু নতুন রাস্তা আর মেলে না। মাঝে মাঝে তাপ্পি জোটে। তাপ্পিবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ রাস্তা বন্ধ করে রাস্তার দাবিতে নামলেন। সিনেমা হল মোড় থেকে গ্যাস গোডাউন, 3 নম্বর ওয়ার্ডের মানুষের রোজকার পথ। 300 মিটার রাস্তার বেহাল দশা। বেহাল রাস্তায় ওভারলোডেড ট্রাকের যাতায়াত। 12 বছর থেকে এই রাস্তাটার মধ্যে বর্ষার সময় হাঁটুখানি জল লাগে কিছু করা হয়েছে। 3বার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে পৌরসভা, কোনো রকম সাহায্য। 12 বছরে 300 মিটার রাস্তার যন্ত্রণা মিটছে না। জনতার অভিযোগ তেমনটাই। তার উপর গত 3 বছর পুরসভায় কোনো বোর্ড নেই, প্রশাসক দিয়ে পুরসভা চলছে, তাই যেন রাস্তার দায়িত্বও নেই। রাস্তার টাকা, এখানকার ডেভেলপমেন্টের টাকা এই তৃণমূল কংগ্রেসের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন, তৃণমূল কংগ্রেসের বোর্ড এই টাকা 9-6 করেছে, তছরুপি করেছে। রাস্তায় পথশ্রীর নাম দেওয়া হচ্ছে, অথচ পথশ্রীর যা অবস্থা সেটা হতশ্রীতে পরিণত হয়েছে। 7 নম্বর ওয়ার্ডে তো বিজেপি লিড দিয়েছিল লোকসভায়, ওনাদের এমপি ফান্ড থেকে করাতে পারতো। তার পাশেই তো প্রয়াত এমএলএর বাড়ি ছিল, 10 বছরের মধ্যে উনিও তো পড়ে, তো উনিও তো নিজের ফান্ড থেকে করাতে পারে। পথশ্রী প্রকল্পে ধূপগুড়ির 34টি রাস্তা অনুমোদন পেয়েছে, বরাদ্দ হয়েছে 32 কোটি টাকা। জনতার প্রশ্ন একটাই, খাতায় কলমে থাকা বরাদ্দ রাস্তার শ্রী ফেরাবে? ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। কখনো চুরি, কখনো ছিনতাই। গত কয়েক মাসে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। উত্তরপাড়া উত্তর চাইছে, রাস্তায় বেরোতে এবার কি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রয়োজন? পুলিশ করছেটা কি? রাস্তা দিয়ে যাচ্ছেন 4 মহিলা, পেছন থেকে বাইকে এসে ব্যাগ ছিনিয়ে চম্পট। দুষ্কৃতীদের মুখে কোনো মাস্ক বা রুমাল নেই, পরোয়াও নেই। দিনে দুপুরে ছিনতাই করেও এক অদ্ভুত আত্মবিশ্বাস। উত্তরপাড়ার এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে, নিরাপত্তা কোথায়? রাস্তা দিয়ে নিশ্চিন্তে হাঁটাও যাবে না। আমি প্রথমে ভাবছিলাম হয়তো লেগে গেল বাই চান্স, কিন্তু ও টেনে নিয়ে বেরিয়ে চলে গেছে। আর তারপরে আমার যে স্কুটিতে ছিল সে অনেকটা দূর ওদের পেছন পেছন গিয়েছিল, কিন্তু ওদেরকে ধরা তো সম্ভব হয়নি। আমরা বিগত দিনে দেখেছি পেনশন নিয়ে ফেরার সময় লুট হয়ে গেছে, তাদের বয়স্ক মানুষের পেনশনের টাকা লুট করে নিয়ে চলে গেছে, ব্যাংক থেকে টাকা তুলে আনছে, তুলে নিয়ে চলে গেছে। তা এটাই যদি হয় তাহলে তো মানুষ দিনে দুপুরে রাত্রে কখনোই বেরোনোটা উত্তরপাড়ার মুখে একটা আতঙ্কের বিষয় হয়ে যাচ্ছে। গত কয়েক মাস থেকেই চুরি ছিনতাইয়ে একের পর এক ঘটনা উত্তরপাড়া থানা এলাকায়। 25/6/2024 ভদ্রকালীতে আবাসনে গ্রিল কেটে চুরি লক্ষাধিক টাকার জিনিস। 3/7/2024 মাখলা বাজার স্থানীয় এক ব্যক্তির পকেট থেকে মোবাইল ছিনতাই। 15/8/2025 উত্তরপাড়া সাতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি। 1/12/2025 উত্তরপাড়া আবাসন থেকে বাইক চুরি। 3/1/2026 উত্তরপাড়া সাতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি। কিছুদিন আগে ইনমোটর ফ্যাক্টরিতেও তোমার এরকম ঘটনা ঘটলো, এবং সেই ঘটনা ঘটার পরে পুলিশের কাছে ডেপুটেশন দেওয়ার পরে সেখানে পুলিশ, আমরা মোবাইল মাধ্যম থেকে পুলিশ বললেন যে এখানে নাকি কোনো ক্রাইম নেই। তো ক্রাইম যদি না থাকে তাহলে এটা কি হলো? স্থানীয় সিপিএম নেতা প্রশ্ন তুলতেই চুরির প্রসঙ্গ এড়িয়ে সিপিএমকে আক্রমণে মন দিলেন স্থানীয় তৃণমূল নেতা। সিপিএম কোথাকার কথা বলছে? আইন শৃঙ্খলা ভাঙার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন? আমি তো সিপিএমের আমলেও দেখেছি। ওরা আগে নিজেদের মুখটা পরিষ্কার করুক। অন্যের কোর্টে বল ঠেলে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা। সিসি ক্যামেরা ফুটেজ কি বাম জামানার, নাকি নিজের এলাকা সম্পর্কে ঠিক খোঁজ খবর নেই তৃণমূল নেতার কাছে? পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু তদন্তের অগ্রগতি নিয়ে মুখে আপাতত করুন। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় প্রথম বুলেট ট্রেন ছুটবে, বড় ঘোষণা রেলমন্ত্রী। বারাণসী থেকে শিলিগুড়ির রুটে বুলেট ট্রেন চলবে। ঘোষণা রেলমন্ত্রী বারাণসী থেকে পাটনা হয়ে শিলিগুড়ি পৌঁছাবে মাত্র 2 ঘন্টা 55 মিনিটে। বাজেটে বারাণসী শিলিগুড়ি হাই স্পিড করিডোরের ঘোষণা হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে গোটা অঞ্চলের অর্থনীতি বদলে যাবে, আশাবাদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। बिहार में पहली बुलेट ट्रेन चलेगी, जो कि वाराणसी से पटना होते हुए सिलीगुड़ी जाएगी। बिहार में पहली बुलेट ट्रेन वाराणसी से पटना होते हुए सिलीगुड़ी जाएगी। ये बिहार के लिए बहुत बड़ा गेम चेंजर होगा। बिहार की इकोनॉमिक एक्टिविटी में इससे लाभ होगा। और आप
देखें तो समय की कितनी बचत होगी। वाराणसी से सिलीगुड़ी मात्र 2 घंटे 55 मिनट में पहुंचा जा सकेगा। কালীগঞ্জের তামান্নাকে মনে আছে? প্রত্যেকের মনে আছে, এই বাংলার প্রত্যেকের মনে আছে। আশা করি আমরা কেউ ভুলবো না বাসন্তীর সেই বাচ্চাটাকে, কিংবা বীরভূমের সত্তরের সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের, সেই সত্তর যে এলাকার, এবং রাজনীতির হিংসা এদের কারো প্রাণ কেড়েছে, কারো শৈশব হারিয়েছে। এসব নিয়ে বহু নিউজ প্রিন্ট, বহু এয়ার টাইম খরচ হয়েছে, অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু বড়দের রাজনীতিতে ছোটদের ভিকটিম হওয়ার ঘটনা কি থেমেছে? এতগুলো কথা কেন বলছে জানে? তাহলে এই প্রতিবেদনটা আপনাকে দেখতে হবে। দেখুন। কারো বয়স 4 কি 5, কেউ বা 7-8, কেউ আবার 10-12, কেউ প্রাইমারি স্কুলে পড়ছে, কেউ সদ্য হাই স্কুলে। ভর সন্ধ্যায় নামতা কিংবা কবিতার বদলে তাদের গলায় শাসক দলের স্লোগান। দৃশ্যটা উত্তর দিনাজপুরের ইসলামপুর পঞ্চায়েত এলাকার খ্রিস্টান পাড়ার। শনিবার তৃণমূলের সংখ্যালঘু সেলের যোগদান সভায় স্লোগান তোলানো হয়েছে বালক বালিকাদের দিয়ে। এখন থেকে ওদেরকে যদি এগুলোতে লাগানো হয় তো ওদের আগামী দিনের ভবিষ্যৎটা সেটা ভালো আশা করা যায় না। যে কোনো রাজনৈতিক দল হোক, তারা বাচ্চাদেরকে জুড়ে রেখে তারা তাদের রাজনৈতিক অনুষ্ঠান যা করার করুক। ভোটের আগে বাচ্চাদের দিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ানোর দৃশ্য ভাইরাল হতেই দানা বেঁধেছে বিতর্ক। লোক ভরানোর জন্য বাচ্চাদেরকে ইউজ করা হচ্ছে, এবং ছাত্রদের জন্য তো এই সরকার ভাবে না, শিক্ষা নিয়ে এরা ভাবে না। আমাদের জেলায় প্রায় 700-র উপরে স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে এদের কোনো ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যে সভা করছিল সেখানে স্কুল ছুটি দিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছিল, এবং তাকে অনুসরণ করে আজকে রাজ্যে পালা দিয়ে চলছে যে যেখানেই কোনো তৃণমূলের কোনো কার্যক্রম হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে স্কুল পড়ুয়াদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? কিন্তু তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতির যুক্তি শুনলে আপনার কান এবং মাথা দুটোই গরম হতে বাধ্য। বাচ্চাগুলো বলছে কি দিদির সরকার তো আমরাও করি, দিদি তো আমাদেরকে অত লাভ দিচ্ছে, এডুকেশনের জন্য দিচ্ছে, শুভ সাথীর মাধ্যমে আমাদেরকে সাইকেল দিচ্ছে। তো আমাদের ভিতরে একটা আগ্রহ হচ্ছে যে আমরাও মমতা দিদির নামে এটা স্লোগান তো দিতে পারি। কিন্তু জাভেদ সাহেবের যুক্তির সঙ্গে কি সহমত তার দলের ছাত্র সংগঠন টিএমসিপির জেলার নেতারা? বাচ্চাদেরকে মানে কি যে নিয়ে আসা উচিত না আমার হিসাবে। এটা আমরাও দেখবো যে না মাইনরিটির কালকে যে যোগদানটা ছিল সেটাতে বাচ্চা ছিল কি ছিল না, কারা ছিল। জাভেদ সাহেব হয়তো ভুলে গেছেন তার দল যেবার ক্ষমতায় এলো, মানে 2011 সালে একটি মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি জয়নারায়ণ পটেল এবং বিচারপতি অসীম কুমার রায়ের পর্যবেক্ষণ ছিল যে শুধু স্কুল পড়ুয়াই নয়, যে কোনো শিশু যারা হয়তো স্কুলে ভর্তিও হয়নি তাদেরকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সামিল করা উচিত নয়, তা সে শনি রবিবারই হোক না কেন বা অন্য কোনো ছুটির দিন। 2024-এর লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছিল যে ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য। ভোট বা রাজনৈতিক কর্মকাণ্ডে নাবালক ও স্কুল পড়ুয়াদের ব্যবহারের এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে 2014-তে বম্বে হাইকোর্ট, 2017-তে মাদ্রাজ হাইকোর্ট এবং 2022-এ কেরল হাইকোর্টও একই রায় দিয়েছিল। কিন্তু এই প্রবণতায় কি রাশ টানা গেছে? রাজ্যের শিশু সুরক্ষা কমিশন কি করছে? তারা কি দেখতে পাচ্ছে না এসব, নাকি দেখেও না দেখার ভান করছে? এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরপাক খাচ্ছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাস, TV9 বাংলা। এবারের মাধ্যমিক কি শুধুই পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ? ভোটমুখী বাংলায় রাজনৈতিক দলগুলোর কাছেও তো এবার বড় পরীক্ষা। তাই কোনো দল পরীক্ষার্থীর হাতে গোলাপ তুলে দিল, কেউ এগিয়ে দিল পেন, জলের বোতল। 26-এর মহাযুদ্ধের আগে অন্য পিচে পুরো দমে জনসংযোগ। বাংলায় প্রশ্ন কেমন আসবে এই নিয়ে সকাল থেকে কত চিন্তা। পরীক্ষা কেন্দ্রে বরা ভয় দিতে হাজির নেতা নেত্রীরা। বিজেপি বিধায়কের থেকে পেন, গোলাপ ব্যাগে রাখতে না রাখতেই আবার উপহার। তৃণমূল নেতারা আবার সেই পড়ুয়াদের দিলেন পেন, জলের বোতল। আসানসোল দক্ষিণে বার্নপুরের একটি স্কুলে মাধ্যমিকের প্রথম দিনে এই ছবি দেখে অনেকেই বলছেন এ তো পরীক্ষার্থীদের পাশে থাকার জোর লড়াই।
স্কুলের গেটে দুদিকে উপহার শুভেচ্ছা নিয়ে হাজির দুই ফুলের প্রতিনিধিরা। এরাই তো আমাদের আগামী প্রজন্ম, এরাই তো দেশকে, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। তাদের পাশে দাঁড়ানো, তাদের আশীর্বাদ করা, কনফিডেন্স দেওয়া, এটাই তো বড়দের কাজ। কলেজ গেটেও ছাত্রছাত্রীদের পাশে যে কোনো সুবিধা অসুবিধায় থাকি। ছোট ছোট বোন ভাইদের প্রথম জীবনের বড় পরীক্ষা, শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশে থাকার আহ্বান জানাচ্ছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে কারা রয়েছে তা দেখাতে তৃণমূল ও বিজেপির প্রতিযোগিতা চলল পূর্ব মেদিনীপুরেও। নন্দকুমারে পরীক্ষার্থীদের হাতে কলম ও গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন তৃণমূল বিধায়ক। কাঁথিতে স্কুলের সামনে দাঁড়িয়ে ভিড় সামলালেন কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি। পিছিয়ে ছিল না পদ্ম শিবিরও। কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস পরীক্ষার্থীদের পিঠ চাপড়ে দিলেন। রাস্তায় থেকে ট্রাফিক যান নিয়ন্ত্রণ করছি এবং স্কুলের সামনে দাঁড়িয়ে যাতে অভিভাবক অভিভাবিকাদের কোনো অসুবিধা না হয়। প্রত্যেককেই আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। ওরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দিক। মাধ্যমিকের ফল বেরোতে বেরোতে মাস 2-2.5, তখন তো এই নেতা নেত্রীদের রেজাল্ট বেরোনোর সময় এসে যাবে। তার আগে সব ময়দানে চলছে খেলা। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। পানিহাটিতে মুখ ও বধির যুবককে পিটিয়ে গায়ে গরম জল ঢেলে খুন। নজর আছে সেই খবরে। খুনে অভিযুক্ত প্রতিবেশী পলাতক। খুনের প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর। অভিযুক্তদের কঠোর শাস্তিতে দাবিতে বিক্ষোভকারীরা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে রাখছি। এই ঘটনা পানিহাটির। মুখ ও বধির যুবককে পিটিয়ে গায়ে গরম জল ঢেলে খুন করা হয়েছে। খুনে অভিযুক্ত প্রতিবেশী পলাতক। খুনের প্রতিবাদে রাস্তা অবরোধ করেছেন এলাকাবাসীরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি বিক্ষোভকারীদের। পানিহাটিতে মুখ ও বধির যুবককে পিটিয়ে গায়ে গরম জল ঢেলে খুন। খুনে অভিযুক্ত প্রতিবেশী পলাতক। খুনের প্রতিবাদে রাস্তা অবরোধ করেছেন এলাকাবাসীরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে তাদের এই বিক্ষোভ। একটা প্রতিবন্ধী মানুষকে তার মুখের মধ্যে গরম জিনিস ঢেলে দিয়ে তার পুরো শরীর অকেজো করে দিয়ে মেরেছে। হ্যাঁ মেরেছে, হ্যাঁ তাকে মেরেছে। কোন অপরাধের শাস্তি, যে একটা মানুষের জীবনটাই নিয়ে নিতে হলো কোন অপরাধের শাস্তি।